ইস্পাহানি নিউজ আউট এক্সট্রা। এই করোনা ভাইরাস যেদিন থেকে গোটা বিশ্বের মানুষকে আক্রান্ত করবার জন্যে ছোটা শুরু করেছে, তার কিছুদিন পর থেকেই তার পিছু নিয়েছে অনেক কিছু। তার মধ্যে ষড়যন্ত্র একটি। কোথা থেকে এলো এই ভাইরাস, কারা তৈরি করলো, কিভাবে গেল, এবং পাল্টা কনস্পিরেসি। কোথাও কোথাও বলা হচ্ছে যে চীন থেকে উৎপন্ন, ল্যাবে উৎপন্ন এই ভাইরাস, আবার কোথাও বলা হচ্ছে যে মার্কিনিরা তৈরি করে চীনের উপর, চীনকে ফাঁসিয়ে দেবার জন্যে এরকম একটি ষড়যন্ত্র করছে। সেখানে রাজনীতি ঢুকেছে, ট্রাম্পের সামনের যে নির্বাচন, এদিকে বিশ্বের একেবারে অর্থনীতিতে এক নম্বরে থাকার জন্যে চীনের যে একাগ্র লড়াই, সেই লড়াইতে বোধহয় করোনা ভাইরাস বিরাট বড় একটা অস্ত্র হিসেবে কাজ করছে। এরকম নানা রকমের তত্ত্ব, কিন্তু যেই তত্ত্বটি বেশি বেশি প্রচারিত হচ্ছে সেটি বলা হচ্ছে যে এটি ভাইরাসটি আসলে গবেষণাগারে তৈরি, অর্থাৎ রাসায়নিক অস্ত্র কিনা। সেই ষড়যন্ত্র বলি আর গুজবই বলি আর যাই বলি না কেন, তার বিপক্ষে যদি খুব বিজ্ঞানসম্মত কিছু যুক্তি না থাকে তাহলে সংবাদকর্মী হিসেবে সেগুলো নিয়ে আলোচনা করাটা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু এই ভাইরাস একদম নতুন। ভাইরাস সম্পর্কে খুব বেশি জানাশোনা চিকিৎসকদের মধ্যেও নেই। যারা গবেষণা করছেন কম বেশি তারা কিছু কিছু তথ্য খুঁজে পাচ্ছেন, কোথাও কোথাও তথ্য প্রকাশ করছেন, এবং যারা একেবারেই ডিএনএ, আরএনএ, প্রোটিন বন্ডিং, নানা রকমের পরীক্ষা, পিসিআর পরীক্ষা এগুলো বুঝতে পারেন, তারাই সেই গবেষণাগুলো দেখে অন্তত একটা অনুসিদ্ধান্তে পৌঁছতে পারেন। সুতরাং আমাদের যাদের আর কি একেবারে উচ্চতর বিজ্ঞান বা উচ্চতর এই চিকিৎসা বিজ্ঞান বা ভাইরাস সম্পর্কিত জ্ঞান সীমিত, তাদের সাহস করা মোটেও উচিত হবে না এরকম একটি শিরোনামে একটি অনুষ্ঠান করা, কনস্পিরেসি আক্রান্ত করোনা। কিন্তু সাহসটা আমি করেছি, সাহস করেছি একজন সাহসী মানুষের সাহস ধার করে নিয়ে। তিনি আমাদের সকলের কাছে, অনেকের কাছে সুপরিচিত। তিনি সুলেখক, কিন্তু তার সুলেখকের পেছনে আরও অন্যান্য যে পরিচয়, তিনি পদার্থ বিজ্ঞানের অধ্যাপক, তিনি জ্যোতির্বিজ্ঞানী, নানান বিশেষণ তার আগে বলা যেতে পারে। ডক্টর দীপেন ভট্টাচার্য, তিনি থাকেন ক্যালিফোর্নিয়াতে, বাংলাদেশি বংশোদ্ভূত একজন গবেষক, বিজ্ঞানী, লেখক। কয়েকদিন আগে এটি নিউজের একটি অনুষ্ঠানে তিনি এসেছিলেন এবং তিনি কথা বলেছিলেন তার লেখালেখি নিয়ে। সে সময় তিনি আমাকে একটু শাসিয়েছেন যে তার সম্পর্কে যেসব বিশেষণ বলা হয়েছে তা তিনি অস্বস্তি বোধ করেছেন। এইটুকুই বললাম, দর্শক আপনারা বুঝে নেবেন। নিভৃতচারী এবং গুণী এই মানুষটি অনেকটা সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তার কয়েকটি ফেসবুক পোস্ট, সেখানে তিনি নোট লিখেছেন, নোট 1, 2, 3, 4, এবং যেগুলো আমরা কৌতূহল নিয়ে পড়েছি, বন্ধুত্বের দাবি নিয়ে তিনি আমাদেরকে সেগুলো দিয়েছেন, এবং সেখান থেকে অনেকখানি বুঝতে পেরেছি করোনা নিয়ে যাদের কৌতূহল এবং করোনার কনস্পিরেসি নিয়ে যাদের কৌতূহল, তাদের কৌতূহল অনেকটা মিটিয়ে দেবেন খুব সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায়, বিজ্ঞানের ভাষায়। সে কারণেই আজকে এই সকালবেলা, অর্থাৎ সকাল মানে ক্যালিফোর্নিয়ার ভোর, ভোরে বন্ধুত্বের দাবি নিয়ে আমরা ডক্টর দীপেন ভট্টাচার্যকে একেবারে তৈরি রেখেছি। তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন সরাসরি ক্যালিফোর্নিয়া থেকে। আমরা দীপেন ভট্টাচার্যের কাছ থেকেই কনস্পিরেসি আক্রান্ত করোনা এই বিষয় নিয়ে শুনবো। পুরোটা জুড়েই থাকছেন তিনি আমাদের সঙ্গে, দর্শক আপনারাও থাকছেন। আমরা একটু তার সাথে সংযুক্ত হতে চাই। কেমন আছেন ডক্টর দীপেন ভট্টাচার্য? আমি ভালো আছি, সুপ্রভাত এখান থেকে। মনীষা, আপনারা ভালো আছেন ওখানে? আমরা হ্যাঁ ঠিকঠাক আছি। ঢাকার খবর তো আপনি সবই পাচ্ছেন, কিন্তু পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে এক এক রকমের আমরা পরিসংখ্যান দেখছি, কিন্তু আপনার স্টেট ভালো আছে, ক্যালিফোর্নিয়া অপেক্ষাকৃত ভালো। নিউ ইয়র্কের এই অবস্থা কেন? মানে যদি আমি আগেই বলেছি, একেবারে একজন সাংবাদিকের কাজ আপনি করেছেন, যে 4টি নোট আপনি ইতিমধ্যে আপনার ফেসবুক পেজে করেছেন, কেন এই করোনা ভাইরাস গবেষণাগারে বানানো নয়,
করোনা ভাইরাসের টেস্টিং একটি দুরূহ প্রক্রিয়া, করোনা ভাইরাস অ্যান্টিবডি টেস্ট ইত্যাদি নানান শিরোনামে। আমি এরকম একজন একেবারে পাকা সাংবাদিকের কাছে জিজ্ঞেস করতে চাই, ক্যালিফোর্নিয়ার অবস্থা ভালো, নিউ ইয়র্কটা এত ডিজাস্টার কেন? আজকেও আমরা সবচেয়ে বেশি মৃত্যুর খবর দিয়েছি। হ্যাঁ, আমি প্রথমে বলে নিচ্ছি যে মূলত আমি ভাইরাস বিশেষজ্ঞ নই, এটা আপনি জানেন এবং হয়তো দর্শকদের কেউ কেউ জানবেন। কিন্তু আমি যেহেতু এটা সারা বিশ্বের জন্য একটা উদ্বেগের সময়, সেই জন্য আমরা সবাই জানতে চাই জিনিসটা কি হচ্ছে। এবং শঙ্কাটা হচ্ছে এরকমই যে যখন আমরা এমন একটা ছোট জিনিস যা আমাদের জীবনকে সারা পৃথিবীতে একসাথে তছনছ করে দিচ্ছে, কাজে এটা আমাদের সবারই একটা দায়িত্ব এই সম্পর্কে জানা। তো সেই ধরনের একটা দায়িত্ব থেকেই আমরা এই ছোটখাটো আমি বলবো যে সাংবাদিকের ভূমিকা আমরা সবাই অনেকটা আপনাদের ভূমিকা আর কি আমরা অবতীর্ণ হতে চাইছি আর কি, কারণ যেহেতু এটা সবার জীবনকেই প্রভাবিত করছে। তো আমি আপনার প্রশ্নের সূত্রে বলি যে ক্যালিফোর্নিয়ার অবস্থা নিউ ইয়র্ক থেকে ভালো। আমি কিছু স্ট্যাটিস্টিক্স প্রথমেই দিয়ে রাখি সেই অর্থে যে সারা আমেরিকায় এখন কনফার্ম কেস 8 লক্ষের উপরে আর কি, এখন প্রায় 9 লক্ষের কাছাকাছি যাচ্ছে এবং মৃতের সংখ্যাও প্রায় 50,000-এর কাছাকাছি পৌঁছাচ্ছে। কিন্তু আপনি যদি এই দুটো স্টেটকে দেখেন, নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া, এই দুটির অভিজ্ঞতা আসলে একেবারেই ভিন্ন। নিউ ইয়র্কে এখন যেমন প্রতিদিন গড়ে, ধরুন আমি যদি গত 7 দিনের মৃতের সংখ্যা গড় করি, তাহলেও দিনে 1000 করে মানুষ মারা যাচ্ছে। একটা জিনিস হয়েছে যে প্রথমে যারা বাড়িতে মারা যাচ্ছিল সেই পরিসংখ্যানটা যুক্ত করা হয়নি, সেই জন্য মৃতের সংখ্যা 700 একটা পর্যায়ে ছিল, 700-800। এখন ওই ধরনের স্ট্যাটিস্টিক্স গুলিও যোগ করা হচ্ছে যে হাসপাতালে যারা মারা যায়নি, যারা বাড়িতে মারা যাচ্ছে সেই ধরনের, সেই জন্য মৃতের সংখ্যাটা একটু উঁচুতে জাম্প করেছে গত 1 সপ্তাহ হলো। সেই তুলনায় ক্যালিফোর্নিয়ায় মৃতের সংখ্যা কিন্তু দিনে এখন 60-70-80 এরকম একটা গড় হিসাবে চলছে। তো একটা জিনিস ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, আমরা যেটা বলি সামাজিক দূরত্ব রাখা। ক্যালিফোর্নিয়ায় সামাজিক দূরত্ব রাখা নিউ ইয়র্ক থেকে সহজ, এবং নিউ ইয়র্ক একটা আসলে বিরাট একটা স্টেট, কিন্তু মূল যেই এপিসেন্টার আমরা যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক সিটিতে। এবং স্বাভাবিকভাবেই যখন এই জিনিসটার যে গুরুত্ব বোঝা যায়নি, বিশেষত আপনার ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি শেষে মার্চের প্রথমে, তখন যথেষ্ট পরিমাণ সামাজিক দূরত্ব রাখা হয়নি। এবং এটার একটা মূল কারণ যে ফেডারেল উপর থেকে এটার গুরুত্ব দেওয়া হয়নি সেভাবে। সেই প্রসঙ্গে আমরা পরে কথা বলতে পারি। হ্যাঁ, আমি কি একটু আপনার এই টেস্টিং নিয়ে যেই নোটগুলো পড়ে আমরা খুবই আমরা ব্যক্তিগতভাবে অনেকেই আলোকিত হয়েছি, যেগুলো আমাদের সকলেরই জানা উচিত বলে আমি আজকে আপনাকে এত দূর থেকে কানেক্ট করলাম। টেস্টিংটা খুবই দুরূহ একটা বিষয়, এবং এই টেস্টিং নিয়েও বাংলাদেশ শুরুর দিকে অনেক সমালোচনার মধ্যে পড়েছে। কেন আমরা টেস্ট করতে দিচ্ছি না, কেন লুকোচ্ছি, আরও আমরা এফিশিয়েন্টলি করছি কিনা। এখনও প্রতিদিনই নানা রকমের কনস্পিরেসি, ষড়যন্ত্র তত্ত্ব চলছে এই টেস্টিং নিয়েও। বাংলাদেশ এখান থেকে রেহাই পাচ্ছে না। আসলে এটা কি এই দুরূহ টেস্টিংটা সহজ করে কি বলা যায়? খুব ছোট করে যদি আমি একটু টেস্টিং বিষয়টা জানতে চাই। হ্যাঁ, আসলে টেস্টিং সম্বন্ধে আমরা প্রথমে আমাদের একটা ধারণা ছিল যে এটা যেমন রক্ত পরীক্ষা করার মতো কিছুটা ব্যাপার, কিন্তু আসলে জিনিসটার জন্য একটা টেকনোলজিক্যালি আমাদের একটা জায়গা পৌঁছাতে হবে যাতে টেস্টিংগুলি সহজে করা যায়। আমি হয়তো যতটুকু সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করবো। প্রথম কথা হচ্ছে যে ভাইরাস সেটি খুবই ছোট, এগুলোকে মাইক্রোস্কোপে দেখা যায় না। আপনাকে একটা ইলেকট্রন স্ক্যানিং মাইক্রোস্কোপ এই ধরনের জিনিস ব্যবহার করতে হবে। এবং এটার যে আকার হচ্ছে 100 ন্যানোমিটারের মতো। 100 ন্যানোমিটার হচ্ছে, আপনি যদি একটা মিটারকে প্রায় বিলিয়ন, অর্থাৎ 1 বিলিয়ন হচ্ছে 100 কোটি ভাগে ভাগ করেন, তাহলে এটা ধরুন তার 100 ভাগের মতো, 100 ন্যানোমিটার। সো এটা খুবই ছোট ক্ষুদ্র একটা জিনিস। তো এটার উপরে
আপনার কিছু আমি এখানে যদি আমি জানি না ছবিগুলো দেখানো যাচ্ছে কিনা। হ্যাঁ, ছবি আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার উপরে কিছু প্রোটিন স্পাইক আছে যেগুলি এস স্পাইক বলে। এখানে লেখা আছে দেখুন গ্লাইকোপ্রোটিন স্পাইক। আর ভিতরে একটা ফিতার মতো জিনিস আছে যেটা হচ্ছে আরএনএ। তো এই জিনিসটার প্রথমেই যেটা করা হয়েছে, যেটা চীনা বিজ্ঞানীরা প্রথমেই জানুয়ারি মাসে আন্তর্জাতিক মহলে তথ্য দেন, যে এটার যে ডিএনএ বা আরএনএ সিকোয়েন্সটা, অর্থাৎ এই যে আরএনএটা আমি পরে দেখাচ্ছি আরএনএ ডিএনএ কিরকম জিনিস দেখতে, কিন্তু এই জিনোম সিকোয়েন্সটা তারা করে ফেলে এবং সেটা ব্যবহার করে বিভিন্ন দেশ টেস্টিংটা, মানে টেস্টিং এর প্রক্রিয়াটা কি হতে পারে সেটা শুরু করে। তো এটা একটা গবেষণার ব্যাপার আছে, অর্থাৎ আমি প্রথমেই যে টেস্টিংটা তৈরি ছিল তা নয়। তো এখানে আমি বিভিন্ন দেশের উদাহরণ দিয়েছি, যেমন সাউথ কোরিয়া, তারা প্রথমেই এই জিনোম সিকোয়েন্সটা পেয়ে, ধরুন একটা জিনোম সিকোয়েন্সের একটা এরকম একটা রূপ এখানে দেখানো যেতে পারে। তো এখানে যেগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে প্রতিটি জায়গায় নিউক্লিওটাইড বলে একটা জিনিস আছে, পলিমার চেইন রিয়াকশন, তাতে বহুগুণ বর্ধিত করে আমি সেটাকে নিশ্চিত করব যে এই জিনিসটা হচ্ছে করোনা ভাইরাস, বা এটা এখন আমরা বলছি এটাকে SARS-CoV-2। আমরা জানি COVID-19 বলা হচ্ছে, কিন্তু বৈজ্ঞানিক মহলে এটার নাম হচ্ছে এখন SARS-CoV-2, অর্থাৎ সার্স যেটা 2003 সালে। কাজেই আমাদের ধরুন বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে কিন্তু আমাদের বিজ্ঞানী বা ICDRB বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসটা হয়ে আসছে আর কি। তো যেটা বিভিন্ন দেশ বুঝতে পারেনি যে তারা কবে থেকে এই টেস্টিং যে গবেষণাটা, সেই গবেষণাটা তারা শুরু করবে। তো সাউথ কোরিয়ার কথা আমি এখানে বললাম যে সাউথ কোরিয়া প্রথম থেকেই জানুয়ারি মাসের প্রথম থেকে তারা এটা শুরু করেছে। তারা বিভিন্ন কোম্পানিতে, সরকারের সঙ্গে কোম্পানির একটা সমঝোতা হয়েছে, যে কোম্পানিগুলি ফার্মাসিউটিক্যাল জিনিসপত্র বানাতো ইত্যাদি, বায়োটেক ইন্ডাস্ট্রি, তাদেরকে সরকার বলছে তোমরা এই নিয়ে কাজ করো। তো তারা তাদের সমস্ত কর্মীদের এতে নিয়োজিত করেছে। এবং সাউথ কোরিয়ার অরিজিনাল যে ভাইরাসের যে নমুনা তাদের কাছে সেটাও ছিল না। তারা জাস্ট যে ধরনের পাবলিকেশন বের হয়েছে, পাবলিকেশনে সেই জিনোম সিকোয়েন্সটা দেখে কম্পিউটারে তারা এই প্রাইমারগুলোকে বের করেছে। এবং পরবর্তীকালে যখন তারা তাদের জনগণের উপর এটা অ্যাপ্লাই করেছে, বাই দ্য টাইম ফেব্রুয়ারি শেষে, মার্চের প্রথম দিকে অলরেডি, তখন তারা তাদের এটা সাকসেসফুল হয়েছে। কাজে এই জিনিসটা একটু দুর্লভ। আমি কি এটা বোঝাতে পারছি কিছুটা? সেটা আমি আপনার পরিষ্কার। এবং যারা আরেকটু বেশি বুঝতে চান, আরেকটু একেবারে ডক্টর দীপেন ভট্টাচার্য তার ফেসবুক পেজে কিন্তু এই বিষয়ে করোনা নিয়ে এরই মধ্যে 4-5টি তিনি নোট দিয়েছেন। তার মধ্যে টেস্টিং একটা, যেটা তিনি বলছিলেন সহজ করে সাধারণ মানুষের যে অনেক ভুল ধারণা আছে সেটা অনেকখানি হয়তো বা দূর হবে। বিস্তারিত জানতে নিশ্চয়ই ফেসবুক পেজ থেকে দেখে নেবেন একটা বিরতি। সেই জন্য আমি খালি একটু বলিনি, সেই জন্য যখন বলা হচ্ছিল যে টেস্টিং কেন হচ্ছে না, এবং অ্যাকচুয়ালি যে টেস্টিং এর এত মানে সহজ এটা প্রক্রিয়া নয়, এবং টেস্টিং এর জন্য যে গবেষণাগার বানানো দরকার, সেই জন্য সেটাকে আপনাদের যাতে দূষণ না হয়, যে সমস্ত প্রাইমারি রিয়েজেন্ট আপনি পাচ্ছেন সেগুলির জন্য দূষণ না হয়, প্রাইমারি রিয়েজেন্টগুলির জন্য ঠিকঠাক হয়। কাজে সেটা একটা বিরাট চেইনের একটা ব্যাপার, এবং সারা পৃথিবীতে টেস্টিং এর একটা সংকট চলছে। যেমন ধরুন রিয়েজেন্ট পাওয়া যাচ্ছে না, এমনকি সোয়াব যেটা দিয়ে আপনি নাক থেকে কিংবা গলার নিচ থেকে নমুনা সংগ্রহ করবেন, সেটারও একটা সংকট রয়ে গেছে। সেটা নিয়ে আমরা পরে কথা বলতে পারি। অনেক ধন্যবাদ দীপেন ভট্টাচার্য। আমরা টেস্টিং এর ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছি। আগেই বলেছি যারা আরেকটু বেশি বুঝতে চান অথবা তার স্ক্রিপ্টটা হাতে রাখতে চান, নিশ্চয়ই তার ফেসবুক পেজ থেকে দেখে নেবেন। একটা বিরতির পরে বাকি আলোচনাগুলো শুনবো। সবাই খুব কৌতূহল নিয়ে বসে আছেন। আমি জানি যে করোনা কি আসলেই গবেষণাগারে তৈরি কিনা, এবং সেটা চীন তৈরি করে সারা দুনিয়ায় ছড়িয়ে দিল, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তৈরি হওয়া একটা জিনিস চীনের উপরে উহান হয়ে এটা চালিয়ে দেওয়া হলো, এবং দুই মহাশক্তি তারা নানা রকমের লড়াই করবে। তার পরবর্তী সময়ে একটু জনগণের মধ্যে এক ধরনের একটু স্বস্তি আসলে বা একটু সুস্থতা আসলে, আমি জানি না। এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনারা অনেক কিছু দেখছেন, শুনছেন, পড়ছেন। আমরা দীপেন ভট্টাচার্যের কাছ থেকে তার ব্যাখ্যাটুকু শুনবো। নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে।
ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। আমরা কনস্পিরেসি আক্রান্ত করোনা এই শিরোনামে কথা বলছি। যারা করোনা নিয়ে প্রতিদিন অন্তত 100-200 মানে কন্টেন্ট আপনারা পাচ্ছেন আপনাদের মোবাইলে, আপনাদের ইনবক্সে পাচ্ছেন, তার মধ্যে আমি নিশ্চিত বলতে পারি তার মধ্যে একেবারে 60% হলো এই ধরনের কনস্পিরেসির নানা রকমের ভিডিও আসছে। অনেকে অন্য দেশ থেকে, কখনো দুবাই থেকে পাওয়া কোনো ভিডিও, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া কোনো ভিডিও, অনেক বাংলাদেশি লোকজন নিজেদের নানা রকমের বিশেষজ্ঞ পরিচয় দিয়ে অনেকে খুব রিল্যাক্সভাবে বলছেন যে এটা আসলে এক ধরনের কনস্পিরেসি, চায়না এরকম একটি জিনিস করেছে। আবার সেটার পাল্টাও অনেকে বলছেন, টিভি অনুষ্ঠানে অনেকে গিয়ে বলছেন না এখানে রাশিয়ার হাত আছে, এখানে ইরান সমর্থন দিয়েছে চায়নাকে ইত্যাদি। আসলে এটা একেবারে বিগ প্লেয়ারদের একটা গেম এবং গোটা বিশ্বকে এক ধরনের স্থবির করে দিয়ে অর্থনীতিতে কে শীর্ষে থাকবেন সেটারই একটা খেলা চলছে। এবং ভাইরাসটি আসলে ভাইরাস যেভাবে হয় সেভাবে নয়, ভাইরাসটি তৈরি করা হয়েছে অসাবধানতা বশত। এটা আরও কিছুদিন পরে ছড়ানোর কথা ছিল, অক্টোবরে ছড়ানোর কথা ছিল, এটা আগেই ছড়িয়ে গেছে। ঠিকভাবে সাবধানতা মানতে পারেনি। এরকম নানা রকমের থিওরি, এগুলো নিয়ে অনেকের খুব আগ্রহ। রাত কাভার করে দিচ্ছেন, নিদ্রাহীন থাকছেন লকডাউনের সময়, কারোর চোখে ঘুম নেই এইসব দুশ্চিন্তা নিয়ে। সেই দুশ্চিন্তা দূর করবার জন্যই আমাদের আজকের আয়োজন কনস্পিরেসি আক্রান্ত করোনা। এবং অনেক দূর থেকে একজন গবেষক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি আগেই বলে নিয়েছেন বিনয়ের সঙ্গে যে আমি ভাইরাস সম্পর্কে আমার খুব বেশি জ্ঞান নেই। একেবারে সাংবাদিকরা কৌতূহল মেটানোর জন্য যেমন করে তথ্য খোঁজে, নানাভাবে তিনি তথ্য খুঁজে সংগ্রহ করে কিছু প্রবন্ধ লিখেছেন এবং তারই সূত্র ধরে তিনি আমাদের সঙ্গে কথা বলছেন। অধ্যাপক ডক্টর দীপেন ভট্টাচার্য আমাদের সঙ্গে আছেন। এর আগে আমরা শুনছিলাম টেস্টিং পদ্ধতি নিয়ে, সেখানে বোধহয় আরেকটু যোগ করার আছে ডক্টর দীপেন ভট্টাচার্য। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টেস্টিং এর জন্য সবাই যখন এই জানুয়ারি মাসে বিশেষত যখন তৈরি হচ্ছিল, যে তারা যেহেতু প্রথমে জিনোম সিকোয়েন্সটা পাওয়া গিয়েছিল চীনা বিজ্ঞানীদের কাছ থেকে, তো সেখানে কিছু জিন আইডেন্টিফাই করে সেই জিনগুলোকে টেস্টিং এর সময় সেইগুলোকে আইডেন্টিফাই করে আমরা বুঝতে পারি যে এটা আসলেই এই নতুন করোনা ভাইরাস। তো যুক্তরাষ্ট্রে বা আমেরিকার যেটা হয়েছে যে আমেরিকার সিডিসি, এখানে সিডিসি মানে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এখানে একটা ছবি আছে, সিডিসি আটলান্টা তাদের মূল অফিস। তাদের এটা একটা খুব বড় নাম করা প্রতিষ্ঠান, আপনারা অনেকেই জানেন। তো তারা বলল যে আমরা নিজেরাই আমাদের টেস্টিং প্রসিডিওর তৈরি করব, যেমন সাউথ কোরিয়া করেছে। কিন্তু ইতিমধ্যে জার্মানিতে প্রায় হয়ে গিয়েছিল ওই টেস্টিং প্রক্রিয়াটা, তারাও একটা প্রোটোকল তৈরি করেছিল এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জার্মানি টেস্টিং প্রক্রিয়ার প্রোটোকলটাই নিয়েছিল তারা। আমার মনে হয় তারা সেখানে 2টো জিন আইডেন্টিফাই করছিল। তো সিডিসি বলল যে না, আমরা 3টে জিন করব, তাহলে এটা আরো মোর সিকিউর হবে। কিন্তু দুঃখের বিষয় দেখা গেল যে তাদের থার্ড জিনটা আইডেন্টিফাই করার জন্য যে প্রাইমার, সেটা কাজ করছিল না। এবং এটা বোঝা গেল 1 সপ্তাহ পরেই। এবং অনেক বিজ্ঞানী যারা এটা নিয়ে কাজ করেন তারা তাদের কম্পিউটারে দেখেই বুঝলেন যে প্রাইমারটা ঠিক না। তো এটা ঠিক করতে করতেই আমেরিকার প্রায় 1 মাস সময় ব্যয় হয়ে গেল। কাজে এই পুরো ফেব্রুয়ারি মাসটা আমেরিকা টেস্টিং পর্যায়ে ভালো করেনি। এবং আরো কিছু কন্ট্রোল ছিল যে গভর্নমেন্ট সবাইকে, মানে প্রাইভেট ল্যাব, ইউনিভার্সিটিদেরকে দিচ্ছিল না, মানে অনুমতি দিচ্ছিল না তাদের ব্যক্তিগতভাবে টেস্টিং করার জন্য, যেটা এখন লিফট হয়েছে। তো সেই কারণে অনেক সময় যে আমরা যখন বলি যে কেন আমেরিকার আজকে অবস্থা, এই জন্য টেস্টিং এর ব্যর্থতাও এটা একটা অন্যতম কারণ। এবং ভবিষ্যতে আমরা যখন হার্ড ইমিউনিটির কথা বলতে যাব, যে টেস্টিং এর যে কি প্রয়োজনীয়তা, সেটা নিয়ে আবার কথা বলা যাবে। টেস্টিং এর ক্ষেত্রে আরেকটা কথা বলা হচ্ছে যে এখানে অ্যান্টিবডি টেস্টিংটা আরেকটু সহজ। সেটা কি সহজ এবং আমাদের জন্য কি লাভ হবে? মানে আমরা আসল টেস্টিং এর ব্যাপারেও একটু পিছিয়ে আছি, আর অ্যান্টিবডি টেস্ট করতে পারলে, খুব তাড়াতাড়ি টেস্ট করতে পারলে কি লাভটা হবে? অ্যান্টিবডি টেস্ট তুলনামূলকভাবে সহজ। তার কারণ হচ্ছে যে
এই টেস্টটা যদি একবার যখন আমাদের বিভিন্ন ধরনের রিএজেন্ট ইত্যাদি যদি প্রস্তুত হয়ে যায়, তাহলে এই টেস্ট কিটটা খুব একটা সিম্পল একটা টেস্ট কিট। আমি একটা ছবি এখানে দেখাচ্ছি, এই দ্যাটস ইট, এই ধরনের একটা টেস্ট কিট, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং এই ছোট একটা জিনিস যেখানে আপনার ব্লাড স্যাম্পল নিয়ে, রক্ত নিয়ে তারা এখানে দেবে, এবং এখানে যদি লাইন এখানে দেখুন লেখা আছে এম, জি এবং সি। সো এখানে দু ধরনের অ্যান্টিবডি তারা দেখছে, একটা নাম হচ্ছে আইজিএম, ইমিউনোগ্লোবুলিন এম, আর একটা ইমিউনোগ্লোবুলিন জি, আইএমজি, আইজিএম ও আইজিজি। এগুলো যদি লাল দাগ হয় তাহলে বোঝা যাবে যে আপনার এই অ্যান্টিবডিটা তৈরি হয়েছে এই ভাইরাসের বিরুদ্ধে। আর উপরে একটা সি যেটা আছে, সিটা হচ্ছে কন্ট্রোল লাইন। কন্ট্রোল লাইন হচ্ছে যে কন্ট্রোল লাইনের লেখাটা যদি লাল না হয় তাহলে বোঝা যাবে এই টেস্টটা সঠিক নয়। এবং এই টেস্টটা যে সঠিক কি সঠিক না এই নিয়েও কিন্তু একটা ব্যাপার আছে, যে সব টেস্ট, কোনো টেস্টই কিন্তু 100% সঠিক নয়। এবং তারা এটা বলে দেয় যখন টেস্ট একটা হবে যেটার এফিকেসি কতখানি, এটা কি 90% সত্য না 99% সত্য। অর্থাৎ 100 জনকে যদি আমি পরীক্ষা করি, তার মধ্যে 90 জনের যদি যা রেজাল্টটা আসবে, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা সত্য। আর 10% কিন্তু উল্টো হতে পারে, বা যেমন আপনি ভাইরাস থাকলেও আপনার নেগেটিভ আসতে পারে, অথবা ভাইরাস না থাকলেও পজিটিভ আসতে পারে, এরকম একটা ব্যাপার আর কি। কাজেই সেই জিনিসটা কতখানি সংক্রমণ হয়েছে জনসাধারণের, তার উপরে আবার এই রেজাল্টটা নির্ভর করে। এটার সম্বন্ধে একটু পরে বলছি। আমরা হার্ড ইমিউনিটির কথা যখন বলবো তখন আবার এই অ্যান্টিবডি টেস্ট এবং অন্যান্য টেস্ট নিয়ে আরেকটু বোধহয় আলোচনা করতে পারবো। কিন্তু মূল আমাদের এই কনস্পিরেসি নিয়ে কিন্তু মানুষ খুব আগ্রহ নিয়ে বসে আছে। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আসলে আমরা আসল জায়গায় ফিরবো, অর্থাৎ ডক্টর দীপেন ভট্টাচার্য আমাদেরকে পরিষ্কার করে বোঝাবেন এটা কি ল্যাবে তৈরি, এটা চায়না তৈরি করলো না মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করলো, আসলে বোতামটা কার হাতে, ট্রাম্প হাতে নিয়ে বসে আছেন, নাকি ওই দিকে পুতিন কোনো একটা ইশারা দিচ্ছে, নাকি চাইনিজ কর্তৃপক্ষ তারা এখানে কোনো তথ্য লুকাচ্ছে। সেই সব নিয়ে যারা রাতের ঘুম হারাম করছেন তারা নিশ্চয়ই এইটুকু অপেক্ষা করবেন, একটা ছোট্ট বিরতি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, আমরা কনস্পিরেসি আক্রান্ত করোনা এই শিরোনামে কথা শুনছি অধ্যাপক ডক্টর দীপেন ভট্টাচার্য। তিনি ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি লেখক, গবেষক এবং বিজ্ঞানী। তিনি আছেন আমাদের সাথে সরাসরি। যদি কনস্পিরেসির বিষয়ে চলে যাই, মূল যে আলোচনাটা শুরু থেকে আমরা শুনেছি যে হার্ভার্ডের একজন প্রফেসর, তাকে গ্রেফতার করেছে এফবিআই। এই হেডলাইন দিয়েই প্রথম যেসব নিউজগুলো, একেবারে প্রথম দিকেই এই নিউজগুলো এসেছে, সেখান থেকে কি আমরা শুরু করব কনস্পিরেসির আলোচনাটি? আমি তাহলে একটু পিছনে যাই। সেই অর্থে যেই গুজবগুলোর, বা আমি বলবো রটনা বলা হোক বা ফেক নিউজ, আমরা যেভাবেই বলি না কেন, প্রথম যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে এই জিনিসটা কি ল্যাবরেটরিতে বানানো কিনা। তো আমি সেটা দিয়ে শুরু করি, সেটা কি সম্ভব? তারপরে আমি এই প্রসঙ্গে আসি। তার কারণ হচ্ছে আমরা যদি এই নিউজগুলোর সিকোয়েন্সগুলি খেয়াল করতে চাই, তাহলে দেখবো যে প্রথমেই মোটামুটি জানুয়ারি মাস থেকেই এটা যে একটা মারণাস্ত্র, সেই খবরটা এসছে। পরবর্তীকালে আমি দেখছি মার্চ মাসের একটা খবর খুব শেয়ার হচ্ছিল যে হার্ভার্ড প্রফেসরটা, এমনকি সেই ফেক নিউজটা তাকে হার্ভার্ড প্রফেসর হিসেবে চিহ্নিত করেনি, তাকে বস্টন ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে চিহ্নিত করেছে। সেই জন্য অলরেডি বোঝা যায় এটাও এক ধরনের মিউটেশন, অর্থাৎ একটা গুজব একজনের কাছ থেকে আরেকজনের যেতে যেতে তার মধ্যেও কিছু কিছু পরিবর্তন হয়ে যায় আসল খবরটা আর কি। তো সেটা আমরা এই যেমন মিউটেশনের কথা সবসময় বলি। তো প্রথমে আমি বলছি যে জানুয়ারি মাসেই একটা এখানকার স্ক্রিপস ইনস্টিটিউট ক্যালিফোর্নিয়ার একটা গবেষণা, এগেনই জিনোম সিকোয়েন্সটা দেখে তারা বলেছিল যে এটা প্রকৃতি থেকে এসছে। তার কারণ হচ্ছে মোটামুটি ভাবে আমরা 90% জিনোম, যেটা বাদুর, এক ধরনের বাদুর আছে যেটা ওই চীনের ওখানেও
বেশ দেখা যায়, তাদের মধ্যে যে একটি ভাইরাস আছে সেই ভাইরাসটির সঙ্গে এটার বেশ মিল আছে, কিন্তু সেটা জাম্প করেছে হয়তো কোনো এক সময় বাদুড় থেকে মানুষের মধ্যে। কিভাবে সে জাম্প করেছে আমরা এটা জানি না, কিন্তু তাকে মিউটেট করে জাম্প করতে হয়েছে। অর্থাৎ যেরকম যেটা মানুষকে ক্ষতি করতে পারে। তো এই প্রসঙ্গে আমি একটা বলি যে তারা যেভাবে মানুষকে ক্ষতি করে, আমি জানি না এই ছবিটা আবার দেখানো যাবে কিনা। আমি বলেছিলাম এখানে যে এস প্রোটিন এরকম গজাল মতো স্পাইক যেটা আছে, সেই স্পাইক গুলো মানুষের H2 কোষের উপরে H2 রিসেপ্টর বলে একটা জিনিস আছে। এখানে যেরকম একটা এখানে দেখছেন নিচ থেকে বেরিয়ে আসছে আপনার একটা অংশ H2 রিসেপ্টর, যার সঙ্গে লাল এসটা মিলে যায় আর কি, এইভাবে সে কোষকে ধরে। তো এটার যে এফিসিয়েন্সি, কত ভালোভাবে এই এস গজালগুলো H2 রিসেপ্টরকে ধরবে, তার উপরেই তার ক্ষতি করার এফিসিয়েন্সিটা নির্ভর করে। তো দেখা গেছে যে যারা এই গবেষণাটা করেছেন তারা বলছেন যে আমি যদি কম্পিউটারে, এখানে কিছু অ্যামিনো অ্যাসিড আছে, সেই অ্যামিনো অ্যাসিডগুলি কাজ করে এই ধরার ব্যাপারে, আমি যদি কম্পিউটারে আমি এটা দিই, তাহলে আমি যে সিকোয়েন্সটা পাচ্ছি সেই সিকোয়েন্সটা এইটার সঙ্গে মিল খাচ্ছে না। অর্থাৎ আমি যদি এটা নিজে তৈরি করতাম ল্যাবরেটরিতে, তাহলে আমার সিকোয়েন্সটা হতো এর থেকে ভিন্ন, কিন্তু দেখা যাচ্ছে যে প্রকৃতি এই সিকোয়েন্সটা নিজেই তৈরি করেছে, যেটা কম্পিউটারে আমি যা পাচ্ছি তার থেকে এটা মোর এফিশিয়েন্ট। এটা হলো এক নম্বর কথা। অনেকেই এটা হয়তো বলবেন যে তাহলে তো আমি আরো অনেক বড় কম্পিউটার করে, অনেক হাজার হাজার বছর ধরে কম্পিউটেশন করে এটা অবশ্যই আমি পাবো। নিশ্চয়ই, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের ল্যাবরেটরিতে এই মুহূর্তে আমরা যা জানি, সেই রকম ভাবে আমাদের যে অ্যালগোরিদম যেটা আছে, সেটা আমাদেরকে এই পর্যায়ে যে নেচার যেটা করেছে বিভিন্ন মিউটেশন করে যে এফিসিয়েন্সি দেখায়, আমরা এটা পাই না ল্যাবরেটরিতে। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে দেখা গেল এটা খালি বাদুড় নয়, আমরা বনরুই প্যাঙ্গোলিন নামে আরেকটা জন্তুর কথা শুনছি। তো প্যাঙ্গোলিনের যে এস প্রোটিনটা আছে, এগেইন এসটা দেখাচ্ছি এটার, আমি আচ্ছা এটার মধ্যে আমি দেইনি এই জিনিসটা, এটা একটা, ওটাও তারা কম্পিউটারে খুব জটিল একটা মানে জৈব যৌগ, তার সঙ্গে 99% ম্যাচ হয়েছে। কারণ এসটাই হচ্ছে আসল জিনিস যেটা আমাকে ক্ষতি করতে পারে। অর্থাৎ প্রকৃতিতে এটা 99% ম্যাচ পাওয়া গেছে ওই এস প্রোটিনে। অন্য সিকোয়েন্সগুলিতে অত ম্যাচ নেই, কিন্তু ওটা 90% ম্যাচ। কিন্তু জাস্ট এস যেটা, এই যে লাল গজালটা যে দেখছেন, সেখানে 99% ম্যাচ পাওয়া গেছে। স্বাভাবিকভাবে এটা ধরে নিতে পারি আমরা যে এটা প্রকৃতি থেকে এটা জাম্প করেছে। তো এটা হলো একটা। আরেকটা হচ্ছে যে বিভিন্নভাবে যখন আমরা মিউটেশনগুলি দেখি, এবং মিউটেশনে মনে করুন মিউটেশনটা কিরকম একটা জিনিস, মনে করুন আপনি বলছেন ক্যাট, সিএটি ক্যাট, কিন্তু আপনার বন্ধু সেটা শুনলো ব্যাট, সিটা বি হয়ে গেল। হ্যাঁ, কাজে নিউক্লিওটাইডের একটা সিকোয়েন্স সি থেকে বি হয়ে গেল, আবার ব্যাট আরেকজন শুনছে ম্যাট, এইভাবে একটা মিউটেশন চলে যায়। কাজে আপনি এটা কম্পিউটারে কিন্তু এটা অ্যানালাইসিস করে এই ক্যাটে ফিরে আসতে পারেন। তো সেইভাবে আমরা বিভিন্ন যখন জিনোম সিকোয়েন্স সারা পৃথিবীতে এখন যেরকম ছড়িয়ে গেছে, মিউটেট করছে, মিউটেশনের রেটটা কিন্তু খুব কম। মিউটেশনের রেটটা আপনি যদি 30,000 নিউক্লিওটাইড আছে, তার মধ্যে 2টো মাত্র বদলাচ্ছে প্রতি মাসে। কাজে অনেকেই আমি দেখছি যে অনেকেই বলছেন যে মিউটেশন, সাংঘাতিক মিউটেশন হচ্ছে, এবং মিউটেশনের জন্য এটা খুব এক জায়গায় ক্ষতি করছে বেশি, আরেক জায়গায় ক্ষতি করছে কম। আমি এটা এখনো জানি না, কারণ মিউটেশন রেটটা খুব কম, এবং আদৌ সেটা এস এর সঙ্গে কিরকম ভাবে যুক্ত সেটা দেখতে হবে। কাজে আমি বলতে চাইছি যে গোয়িং ব্যাক টু ইট, যেটার যে প্রাকৃতিক যে অরিজিনটা, সেই প্রাকৃতিক অরিজিনটা ওই ধরনের অ্যানালাইসিস করে পাওয়া সম্ভব। এটা হচ্ছে আরেকটা ব্যাপার। এখন আমি কি যাবো এবার হার্ভার্ডের ঘটনাটাতে? আচ্ছা, তো হার্ভার্ডের ঘটনাতে প্রথম কথা হচ্ছে যে আপনারা যদি খেয়াল করে দেখেন, ওখানে একটা ভিডিও দেওয়া হয়েছে। একটা ছোট্ট জিনিস একটু একেবারে এই প্রসঙ্গে যে মিউটেশনের রেট কম যে জায়গাটা বললেন, এটার সঙ্গে একটু বাংলাদেশে যখন নাকি এটার মানে আক্রমণটা হবে না, এটা নিয়েও তো এক ধরনের একটু দোদুল্যমানতা ছিল, এবং আমরা বলেছি যে আমাদের আবহাওয়া, আমাদের যে প্রকৃতি, তাতে বোধহয় এটা একটু ভিন্ন ধরন হতে পারে, এরকম কথাবার্তা শোনা গেছে। যেহেতু মিউটেশনের প্রসঙ্গে আছেন, এইটুকু যদি একটু টাচ করে আমাদেরকে একটু বলে যান। আমি
এই প্রসঙ্গে আমি বলছি যে আমি যতটুকু জানি ততটুকু আমি বলছি। আমাদের যে রেগুলার ইনফ্লুয়েঞ্জা যেটা হয় তার মিউটেশন রেট হচ্ছে গিয়ে বছরে 50টা, আর এইটার মিউটেশন রেট হচ্ছে বছরে 25টা। ওই যে ইনফ্লুয়েঞ্জার যে স্ট্রেনটা সেটার জিনোম সিকোয়েন্স হচ্ছে গিয়ে এটার অর্ধেক, এটা হচ্ছে 30,000, এটা তার অর্ধেক। অর্থাৎ আমরা যে রেগুলার ইনফ্লুয়েঞ্জা, সর্দি, জ্বর ইত্যাদি হয়, কাজেই ওটার অর্ধেকের মধ্যেই 50টা হচ্ছে, আর এটা বড় হয়েও 25টা হচ্ছে। কাজে এটার মিউটেশন রেট কম। সেই জন্য আমি দেখছি অনেক রিপোর্ট আসছে যে এটা ভ্যাকসিন তৈরি করতে অসুবিধা হবে, কারণ ইনফ্লুয়েঞ্জার জন্য কিন্তু নতুন নতুন ভ্যাকসিন তৈরি করতে হয়, কারণ মিউটেশন যেহেতু বেশি। তো আমার যতটুকু ধারণা, আমি বলছি অর্থে যে এটা হয়তো অত যেটা আমরা শঙ্কা করছি, আমি আজকেও দেখলাম ফেসবুকে বেশ কয়েকটা পোস্ট এসেছে যে মিউটেশন হচ্ছে কাজে ভ্যাকসিন করা যাবে না, এটাও এক ধরনের আতঙ্ক। আমার মনে হয় না সেটা। আমি বলছি যে এতদিন পর্যন্ত আমি যা পড়েছি বিভিন্ন যে জায়গায় পিয়ার রিভিউড জার্নালে যে সমস্ত আর্টিকেল আসছে আমি দেখছি, তাতে মনে হচ্ছে না এটা একটা সমস্যা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মিউটেশন একটা পুরো বডির একটা জায়গায় মিউটেশন হলে আমরা খুব আশঙ্কিত হবো। ধরুন এস প্রোটিন, কারণ সেটা যদি আরো শক্তিশালী হয়, এস যে স্পাইকটা আমাদের শরীরে আটকানোর জন্য, তাহলে শঙ্কিত হতে হবে। কিন্তু অন্য জায়গায় মিউটেশন হলে আমরা অত ইয়ে করবো না আর কি। তো গোয়িং ব্যাক টু ইট, আর আপনি যেটা বললেন যে আমাদের আবহাওয়ার ব্যাপারে, এগুলো একটা বিরাট গবেষণার বিষয়। আসলে ঘটনা হচ্ছে যে আমাদের হাতে ডেটা খুব কম। আগে আমাদের ধারণা ছিল আছে গরম দেশে হচ্ছে না, টেম্পারেচারের সঙ্গে একটা কোঅর্ডিনেশন করা ছিল, ম্যালেরিয়া যেখানে হয় কোঅর্ডিনেশন করা ছিল। এখন একটা আমরা জানি আরবিসি, টিবি টিকা নেওয়ার ব্যাপারে একটা কোঅর্ডিনেশন হচ্ছে। জিনিসটা হচ্ছে যে ডেটা যেহেতু কম, সেজন্য কোনো কিছু বলা যাচ্ছে না। আমি যেরকম আপনাকে বলি যে আমি সার্চ করছিলাম যে হিউমিডিটির সঙ্গে কি সম্পর্ক, অর্থাৎ আমরা যখন কাশছি, এই যে ভাইরাসটা বেরিয়ে সে একটা জলের একটা আপনার কিছু জল বিন্দুর সঙ্গে যুক্ত হবে। এখন বড় বিন্দুগুলো যেগুলো বড় আছে তরল কণা, সেগুলো মাটিতে পড়ে যাবে, ছোট ছোট গুলো বাহির হতে পারে। এখন হিউমিডিটির সঙ্গে কি যদি বেশি তরল কণা হয়, তাহলে কি জিনিসটা বেশি দূর যেতে পারবে না? এবং আমি টোটালি কনফ্লিক্টিং গবেষণা পেয়েছি। আজকের গবেষণা না, গত 20 বছর ধরে গবেষণা হচ্ছে। এবং এক কনফ্লিক্ট বলছে যে হিউমিডিটি যদি বেশি হয় তাহলে এটা বেশি দূর যাবে না। আরেক দল বলছে যে না, এটা তারা কোনো কিছু প্রমাণ পায়নি। কাজে আমি বলছি যে এগুলো সবই, যে ইংরেজিতে বলে আপ ইন দ্য এয়ার। এখন এগুলোর একটা যদি সবকিছু মিলিত হয়ে কোনো কিছু হয় তাহলে তো আমরা বেঁচে গেলাম, কিন্তু এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না এই বিষয়ে। আচ্ছা, এখন আমরা যদি যাই যে হার্ভার্ডের প্রফেসর এফবিআই কি করেছিল। প্রথম কথা হচ্ছে যে এটা একদম সত্যি কথা যে হার্ভার্ডের প্রফেসরকে উনি গ্রেপ্তার করা হয়েছিল। উনি গ্রেপ্তার করা ছিল 28শে জানুয়ারি, বস্টন ইউনিভার্সিটি নয়, হার্ভার্ডে। আচ্ছা, দ্বিতীয় কথা আমি অলরেডি বলছি, উনি কিন্তু অলরেডি $1 মিলিয়ন বা এরকম কিছু জামিনে মুক্ত আছেন। তো সেটা আমি একটু বলছি যে উনি যদি সাংঘাতিক ভাবে কিছু করতেন তাহলে উনি জামিনে মুক্ত থাকতেন, এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি ভাইরাস বিশেষজ্ঞ নয় একদমই, উনি ন্যানো টেকনোলজির লোক। এটা অনেকটা বলতে পারি যে আমাকে যদি গ্রেপ্তার করা হয় এবং বলা হয় যে উনি ভাইরাস করেছেন, আমার কোনো ধারণাই নেই, আমি কি করে নতুন একটি ভাইরাস করবো ল্যাবরেটরিতে। উনি হচ্ছেন ন্যানো টেকনোলজিতে উনি পুরস্কারও পেয়েছেন যে কি করে ছোট কার্বনের ওয়্যার তৈরি করা যায়, এবং সেটা ইলেকট্রনিক্সে খুব কাজে লাগে। কেমিস্ট্রির লোক, ইলেকট্রনিক্সে কাজে লাগে। এবং ওনার একমাত্র জীববিজ্ঞানের সঙ্গে যোগ হচ্ছে যে মস্তিষ্কের মধ্যে এরকম ন্যানো ওয়্যার দিয়ে মস্তিষ্ক থেকে ইলেকট্রিক সিগন্যাল কি করে আমরা বের করতে পারবো, এটা হচ্ছে। কিন্তু ওনার যে অপরাধ, যে কারণে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা হচ্ছে যে উনি 2011 সনে এই উহান বিশ্ববিদ্যালয়, এখানে একটা তফাৎ আছে। উহান বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা জিনিস, আর উহান ভাইরোলজি ইনস্টিটিউট হচ্ছে আরেকটা জিনিস। দুই ইনস্টিটিউট। আমি জানি না এখানে আমার একটা ছবি আছে কিনা, তাহলে আমি দেখাতে পারতাম। এই ভদ্রলোক হচ্ছে চার্লস লিবার, ওনাকে যে গ্রেপ্তার করা হয়েছিল। আর এটা হচ্ছে উহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই ইউনিভার্সিটির সঙ্গে উনি একটা চুক্তিতে আবদ্ধ হন, এবং মাসে ওনাকে প্রায় $50,000 করে দেওয়া হতো। এই জিনিসটা উনি এখানকার যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বলুন কিংবা ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, এইসব জায়গা থেকে উনি যে গ্র্যান্ট পেতেন সেটা উনি ওনাদের বলেন, উনি এটা চেপে গেছেন। এখন চিন্তা করে দেখুন, আপনি যদি মাসে $50,000 করে পান, আপনাকে তো অনেক সময় দিতে হবে। তো ওনার তো হার্ভার্ড, উনি কিন্তু চেয়ারম্যান ছিলেন ওনার ডিপার্টমেন্টে,
উনি ছিলেন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল বায়োলজি বিভাগের চেয়ারম্যান। তো স্বাভাবিকভাবেই আপনি তো এক জায়গায় কাজ করছেন, আবার $50,000 করে আরেক জায়গায় পাচ্ছেন। আপনার গ্র্যান্ট যখন এটা দেখবে, আপনার ইউনিভার্সিটি যখন এটা দেখবে, তখনই বলবে তুমি এটা করতে পারো না। তো উনি এই জিনিসগুলো এবং ইনস্টিটিউট যে ওনারা এই উহান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে একটা ইনস্টিটিউট করার জন্য উনি টাকা পেয়েছিলেন। তো এই জিনিসগুলো উনি ডিক্লেয়ার করেননি, মূলত এই কারণেই উনাকে গ্রেপ্তার করা হয়েছে। এটার সঙ্গে ভাইরাসের কোনো সম্পর্ক নেই, কারণ ওনার ভাইরাস সম্বন্ধে কোনো ধারণাই নেই। কিন্তু মানে ওনার নামটা এবং ওনার এই গ্রেপ্তার হওয়াটা ভাইরাস ছড়িয়েছেন সেটার সঙ্গে কিভাবে মানে আসলে কানেক্ট হলো? মানে একেবারে এই কারণে, হ্যাঁ জি, কানেক্ট হলো এই কারণে যে এই যে উহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আর এইটা দেখুন নিচের ছবিটা দেখাচ্ছি, এটা হচ্ছে উহানে ভাইরোলজি ইনস্টিটিউট অফ ভাইরোলজি, হ্যাঁ, অর্থাৎ ভাইরাসের ইনস্টিটিউট এটা আর কি। এবং যেহেতু দুটো একই জায়গায় আছে এবং উহান নামটা আছে, কাজে স্বাভাবিকভাবে তার সঙ্গে এটা সরাসরি যুক্ত করা যায়। আরেকটা ব্যাপার হয়েছে যে ওই সময় এফবিআই যখন এই ঘটনাটা বলছে, তারা আমেরিকায় দুজন চীনা ছাত্রকে অভিযুক্ত করে। একজন চীনা ছাত্র, সে একটি ছেলে, সে কিছু স্যাম্পল নিয়ে, বায়োলজিক্যাল স্যাম্পল নিয়ে চায়না চীনে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, তাকে সে সময় ধরা হয় এয়ারপোর্টে। এর সঙ্গে কিন্তু ভাইরাসের কোনো সম্পর্ক নেই, সে কিছু ক্যান্সার সেল। কিসের স্যাম্পল সেটা কি জানা গেছে পরে? হ্যাঁ, এটা ক্যান্সার সেল, এটার সঙ্গে ভাইরাসের কোনো সম্পর্ক নেই। কিছু ক্যান্সার সেল, কিন্তু সেগুলো সে যে হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছিল, হাসপাতাল থেকে সে বলেন সে চুরি করছিল। আরেকজন ভদ্র মহিলা, উনি আমি বলতে হবে ওখানে বস্টন এলাকারই একটা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট পিএইচডি ছাত্রী ছিলেন, কিন্তু উনি যখন আমেরিকান ভিসা পান তখন উনি ডিক্লেয়ার করেনি যে উনি চীনা সেনাবাহিনীতে লেফটেন্যান্ট ছিলেন আর কি। এবং যখন আমেরিকা আসেন, তার অভিযোগ হচ্ছে যে ইনি কিছু গোয়েন্দাগিরি করেছেন, কিন্তু এই ভদ্রমহিলা অলরেডি চীন দেশে চলে গেছেন, তাকে গ্রেপ্তার করা যায়। কিন্তু আমি বলবো যে বিভিন্ন কারণে কিভাবে এটা ছড়িয়েছে, সেটা হচ্ছে যে এই দুজন চীনা ছাত্রছাত্রীর বিরুদ্ধে যে অভিযোগ, এবং একই সাথে এই হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, এই দুটোর সঙ্গে, এগুলোর সঙ্গে কোনোটার সঙ্গে কোনো সম্পর্ক বলা হয়েছে। সেই কারণে কনস্পিরেসি থিওরিস্টরা এই তিনটে জিনিসকে একত্র করে এই জিনিসটাকে তারা শেয়ার করছিল। এই কনস্পিরেসি থিওরির তো ডালপালা মানে এখানেই শেষ নয়, আরও অনেক বিস্তৃতি আছে। বিস্তারিত আর একটু শুনবো, একটু বিরতি লাগবে, ইস্পাহানি চায়ের বিরতি আমার, আর ওখানে কফি খাবেন বোধহয় দীপেন ভট্টাচার্য। একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আপনারা থাকবেন। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি আপনারা নিশ্চয়ই খুবই মনোযোগ দিয়ে শুনছেন। আমি একেবারে ছাত্রীর মতো শিক্ষকের কথা শুনছি আর কি। কনস্পিরেসি আক্রান্ত করোনা, এটা নিয়ে অনেকে আমরা রাত কাবার করি এবং এটার যুক্তিসঙ্গত কিছু ব্যাখ্যা আমাদের অনেকেরই দরকার ছিল, তার অনেকখানি আমরা শুনেছি। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর দীপেন ভট্টাচার্য আছেন, তিনি ক্যালিফোর্নিয়া থেকে সরাসরি সংযুক্ত হয়েছেন। দীপেন ভট্টাচার্য, আমরা এই হার্ভার্ডের প্রফেসরের যেই গ্রেফতার হওয়া, তার সঙ্গে চীনা দুই ছাত্র, তার সঙ্গে এক ভদ্রমহিলা, তাদের গ্রেফতার হওয়ার যোগাযোগ, এগুলো থেকে কি বোঝা যায় যে যেই ভুয়া খবরটি আসলে ছড়িয়েছে, যেখানে একেবারে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে ল্যাবরেটরিতেই তৈরি এবং ওনারাই এর সঙ্গে জড়িত, সেটা জড়িত নয় বা ল্যাবরেটরিতে তৈরি নয়, এই তথ্য উপাত্ত থেকে কি কিছুটা আন্দাজ করা যায় বা অনুসিদ্ধান্তে পৌঁছানো যায় কিনা? হ্যাঁ, আসলে জিনিসটা এক ধরনের, আপনার সঙ্গে আগে আলোচনা করছিলাম যে এটা এক ধরনের দর্শন, অর্থাৎ হচ্ছে আমরা যখন কোনো কিছু না বুঝতে পারি এবং না বুঝতে পারার পিছনে নিশ্চয়ই কোনো কার্যকারণ আছে, এবং এই কার্যকারণটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি
তাহলে নিশ্চয়ই এটার একটা সমাধান আছে। এটা আমার একটা মানে ধারণা। সেই জন্য এই অনেক এই নিয়ে অনেক গবেষণা হয়েছে আর কি। কাজেই ল্যাবরেটরিতে যদি বানানো হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে তাদের কাছে কোনো ভ্যাকসিন আছে সেটাকে ঠিক করার জন্য। এটা এক ধরনের হতে পারে। আবার আরেক ধরনের হতে পারে যেটা হচ্ছে ইচ্ছাকৃত প্রচার, যেটা চীন, রাশিয়া কিংবা আমেরিকা তারা করতে পারে, সেই অর্থে যে যেটা আমরা ট্রাম্পের নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে ফেক নিউজের আধিপত্য কি পরিমাণ হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ফেক নিউজ এসছে, এখানেও তাই ঘটনা ঘটছে। অর্থাৎ আমার যে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোনটা কাজে লাগে সেইভাবে আমি ফেক নিউজটা আমি তৈরি করছি। অর্থাৎ আমি যদি মনে করি যে চীন এটা তৈরি করেছে এবং আমার কোনো কারণে চীনকে পছন্দ না, বা আমি হয়তো গ্লোবাল একটা কম্পিটিশনে চীনের বিরুদ্ধে আমি যেতে চাই, তাহলে আমি ওইভাবে চীনের বিরুদ্ধে যে সে যেটা মারণাস্ত্র তৈরি করেছে ওখানে। আবার আমি যদি বলি যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, মার্কিন দেশের সবসময় কিছু না কিছু তারা জানে, তাহলে এই হার্ভার্ড প্রফেসর ওখানে যে, যদিও তার সঙ্গে ভাইরাসের কোনো সম্পর্ক নেই, সে এটা যে ওখানে সৃষ্টি করতে সাহায্য করেছে, পরে হয়তো বা সেটা আবার মার্কিন দেশ থেকে সেটা চীনেই ছড়িয়েছে আর কি, কিন্তু মূলত আমেরিকা এটা কাজ করেছে। কাজে যখন আমি যে পজিশনটা আমি নিই, সেই পজিশনের থেকে যে ফেক নিউজটা আমার দরকার সেই ফেক নিউজটা আমি শেয়ার করি। এটা হচ্ছে গিয়ে আমরা তাই বলি যে আমার যা পছন্দ আইডিওলজিক্যালি আমি সবসময় থাকছি। এরকম একটা দর্শন হতে পারে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, সরি। কারণ ফেক নিউজ বিশ্বাস করা এবং ছড়ানোর মধ্যে যার মানে কনভিনিয়েন্সটাই বেশি কাজ করে। ফেক নিউজ তো এখন আসলে রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহৃত হয়, রাজনৈতিক দলও ব্যবহার করে, দেশগুলো ব্যবহার করে। এখন সবচেয়ে বেশি যেটা শোনা গেছে যে ট্রাম্পের নির্বাচন সামনে, দেখা যাক কি হয়, কিভাবে ট্যাকেল দিচ্ছেন, অথবা একেবারেই রসাতলে যাবে। এইটা এই করোনা ভাইরাস, তাকে করোনা ভাইরাসের কারণে তার অনেক খেসারত দিতে হবে, এরকম কথাবার্তাও শোনা যাচ্ছে। এখন জিনিসটা হলো যে এখানে ওকামস রেজার বলে একটা জিনিস আছে। ওকামস রেজার অর্থে খুর, সেই অর্থে যে আমরা যখন কোনো একটা ঘটনা দেখি তার সবচেয়ে যে সিম্পলেস্ট এক্সপ্লেনেশন, সেটাই প্রথম মানে প্রবাবিলিটি হচ্ছে সেটাই সত্য আর কি। তো যখন এরকম মডেলিং করবে তার কোনো কন্ট্রোল থাকবে না। আজকে চীন যদি এটা বার করে, তার জন্য আমেরিকাকে ধ্বংস করে তারও কোনো লাভ নেই, কারণ মার্কিন দেশ একটা বিশাল বাজার। আমরা যখন ওয়ালমার্টে যাই আমরা চীনা জিনিস শিখিনি। কাজে আমি যদি ওয়ালমার্টে না যেতে পারি এবং তার যদি না কিনতে পারি, তাহলে এটা চীন দেশই ক্ষতি। আজকে আমরা জানি যে চীনের অর্থনীতি প্রায় কত পার্সেন্ট মানে নেগেটিভ গ্রোথ হতে পারে এবার, তাই তো? এবং সারা কাজে পৃথিবীর বৈশ্বিক গ্লোবালাইজেশনের ঘটনাটাই এটা হচ্ছে এরকম যে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যুক্ত। কাজে কোনো কিছু ভাইরাসও তো আমরা জানি বর্ডার মানছে না। কাজেই সেই অর্থে কেউ যুক্তিসঙ্গত ভাবে এটা করবে না। তখন প্রশ্ন হতে পারে আদৌ কি কোনো যুক্তি আছে, যেহেতু বিভিন্ন দেশের যুদ্ধ হচ্ছে ইত্যাদি। তো আমি যেটা বলবো যে আমাকে সেখানে ওকামস রেজারের লজিকই ফলো করতে হবে। অর্থাৎ আমি যেটা সিম্পলেস্ট এক্সপ্লেনেশন আমি সেটার মধ্যেই যাব। এখন আমি বলি মার্কিন দেশে কি হচ্ছে। মার্কিন দেশে যে ট্রাম্পের একটা বিশাল সাপোর্ট সেকশন আছে, তারা হয়তো বিশ্বাসই করে না যে ঘটনা এরকম হচ্ছে, হাজার হাজার লোক মারা যাচ্ছে। তারা মনে করে যে এটা নিউজ মিডিয়া কৃত একটা ব্যাপার। মানে আমি বলতে চাইছি যে সবকিছুই উল্টো হচ্ছে। কেউ যদি বলে যে মার্কিন দেশ এটা করেছে, উল্টো ঘটনা হচ্ছে যে মার্কিন দেশে একটা বিরাট সংখ্যক জনসংখ্যা, প্রায় 25% জনসংখ্যা বলবো, 20% জনসংখ্যা, তারা এই জিনিসটাকে তারা এখন সোশ্যাল ডিস্টেন্সিং মানতে চাইছে না। খুব অল্প জনসংখ্যা, 15% 20% এরকম, তবুও দিস ইজ সাবস্টেন্সিয়াল। মানে আমি বলছি যে সব, তাহলে একটা দেখতে পাচ্ছেন যে এটা কিরকম একটা গন্ডগোলের ব্যাপার হচ্ছে, যে একটা পজিশনের সঙ্গে আরেকটা পজিশনে কিরকম একটা বিরোধিতা সেখানে হবে। তার উপর আবার আমরা বলছি যে এটা তো একটা কনস্পিরেসি, তার উপরে অনেক মহান ব্যক্তিরাও নানান সময়ে এই কনস্পিরেসির পক্ষে কথা বলছেন। একজন নোবেল বিজয়ী বলেছেন যে এটা অবশ্যই গবেষণাগারে হতে পারে, এরকম একটি কমেন্ট করেছেন ফরাসি নোবেল বিজয়ী একজন। এই বিষয় নিয়ে কি একটু মন্তব্য করবেন?
হ্যাঁ, ওনার নাম হচ্ছে লুক মন্টেনিয়ার। উনি নোবেল পুরস্কার পেয়েছেন, খুব ভালো একটি কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, HIV ভাইরাস আবিষ্কারের জন্য, ফরাসি মানুষ। এখন এই জিনিসটা হচ্ছে যে আমরা নোবেল বিজয়ীদের একটা উচ্চাসনে রাখি। এই প্রসঙ্গে আউং সান সুচির নামটা আমি বলতে পারি যে সবসময় যে আমরা নোবেল বিজয়ীদের উচ্চাসনে রাখি, সেই সময় তো ওনারা সেই জিনিসটা থেকে অনেক সময় তাদের পদস্খলন হয়। এবং লুক মন্টেনিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। যেমন উনি ভ্যাকসিনে এখন বিশ্বাস করেন না। এখন আপনি বলুন যে এখন অনেকেই ভ্যাকসিনে বিশ্বাস করে না, কিন্তু তার সঙ্গে একটা আলাপ আলোচনা করা সম্ভব। কিন্তু একজন বিজ্ঞানী যিনি গবেষণাগারে ভাইরাস নিয়ে কাজ করেছেন, তার পক্ষে এটা মানা না মানা একটা খুব কঠিন একটা ব্যাপার। দ্বিতীয়ত, যেমন ধরুন উনি 5G নিয়ে, আপনার সঙ্গে একটু আগে আলোচনা হচ্ছিল যে ব্রিটেনে 5G, ব্রিটেনে অনেকেই বিশ্বাস করছে যে 5G সেবা চালু হয়েছে এবং সেটা তাদের এই মোবাইল ফোনের মাধ্যমে বা এই সেবার মাধ্যমে অনেকে আক্রান্ত হয়েছে এবং অনেকগুলো টেলিফোন টাওয়ারও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেরকমও একটা বলবো যে ফেক নিউজের প্রতিও মানে একটা অ্যাকশনও হয়েছে। দ্যাটস রাইট। কাজেই তাহলে প্রশ্ন হচ্ছে যে ইটালিতে এরকম ঘটনা হচ্ছে, ইটালিতে তো 5G নিয়ে আমরা কিছু শুনি না। কিংবা এখন নিউ ইয়র্ক শহরে যেরকম ঘটনা হয়েছে, 5G সেভাবে চালু হয়নি নিউ ইয়র্ক শহরে, সেরকম ভাবে সাংঘাতিক আমরা জানি নিউ ইয়র্ক শহরে কি অবস্থা। এই ভদ্রলোক লুক মন্টেনিয়ার বলছেন যে উহানে ওনার বক্তব্য হচ্ছে যে ভাইরাসের যে জিনোম সিকোয়েন্সটা পাওয়া গেছে তার মধ্যে কিছু HIV ভাইরাসের উপাদান আছে এবং কিছু ম্যালেরিয়ার উপাদান আছে। এখন কিন্তু এটা কিন্তু ওনার গবেষণা না, গবেষণা হচ্ছে একটি ভারতীয় গবেষণা, এবং ভারতীয় গবেষণাটা একটা জায়গায় ইটস নট পিয়ার রিভিউড, অর্থাৎ রিভিউ করা হয়নি, একটা অনলাইনে প্রকাশ করা হয়েছিল এবং এই স্পেসিফিক কাজটা উইথড্র করা হয়েছে অলরেডি। যে কাজটা ওনারাই বলেছিলেন যে এখানে ভাইরাস, ওই HIV ভাইরাসের অংশ বা ইত্যাদি পাওয়া গেছে, উইথড্র করা হয়েছে। তার কারণটা হচ্ছে এটা অনেকটা এইভাবে বলা যায় যে আপনি একটা বই পড়লেন এবং বইয়ের মধ্যে বিউটিফুল কথাটা আছে, আপনি আরেকটা বই দেখলেন তার মধ্যেও দেখলেন বিউটিফুল কথাটা আছে, তখন আপনি বলবেন তাহলে এই বইটা ওই বইটার অংশ থেকে বানানো হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম। সো এবং এই জিনিসটা নিয়ে বিভিন্ন গবেষক ইতিমধ্যে তারা এটা রিফিউট করেছেন এবং এটা মোটামুটি যে এই জিনিসটা অ্যাসারশনটা ঠিক নয় সেটাও পাওয়া গেছে। কারণ প্রতিটি ভাইরাসের মধ্যেই কোনো না কোনো ভাইরাসের একটা জিনোম সিকোয়েন্সের একটা অংশ হবেই, এটা করতে বাধ্য। সেরকম যেমন আমি যদি বলে দিতে পারি যে আপনি তো ভাত খাবেনই কোনো না কোনো সময় এই আগামী 7 দিনের মধ্যে, এটা ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো এবং গোয়িং ব্যাক টু দ্য 5G থিং, এই ভদ্রলোক লুক মন্টেনিয়ার বলছেন DNA কোনো সময় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বানাতে পারে, অর্থাৎ এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই যে আমরা একে অপরকে দেখি যে তরঙ্গ বলুন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আমরা বলি, সেরকম ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা বিকিরণ করতে পারে। সেটার অ্যাকচুয়ালি রেডিও ওয়েভ, সেটার কোনো ধরনের প্রমাণ আমাদের কাছে নেই, এটা সম্ভব না। আমি ফিজিসিস্ট হিসেবে বলতে পারি যে ওনার অ্যাজ এ নোবেল প্রাইজ উইনার ফিজিক্স সম্বন্ধে ধারণা একেবারেই নেই, এবং সেই কারণে এখন উনি বিভিন্ন বিজ্ঞানী মহলে প্রায় ত্যায্য এক অর্থে। এবং উনি যেটা বলেছেন সেটার কোনো ভিত্তি নেই। তবে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এটা চীনা বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করতে গিয়ে সৃষ্টি করেছেন, মারণাস্ত্র করতে গিয়ে না। তারা একটা সার্সের বিরুদ্ধে একটা ভ্যাকসিন তৈরি করতে এটা করেছে এবং এটা অ্যাক্সিডেন্টালি রিলিজ হয়েছে ল্যাবরেটরি থেকে। আমি একটা কথা বলবো যে আফটার অল সেড এন্ড ডান, ভাইরোলজি ইনস্টিটিউটের কাজ হচ্ছে ভ্যাকসিন তৈরি করারও একটা কাজ তাদের আছে। এখন এই সমস্ত যদি আমি কনস্পিরেসি থিওরি সমস্ত কিছু দেখি, একটা মাত্র সম্ভাবনা যেটা যদি থাকে যে হ্যাঁ, তারা যদি কোনো সার্স ভ্যাকসিন তৈরি করতে গিয়ে কেউ যদি সংক্রমিত হয়ে থাকে এবং সে যদি বাইরে আসে, তার থেকে বাইরে সংক্রমিত হতে পারে। এটার কি সম্ভাবনা আছে আমি জানি না। আমি এখন পর্যন্ত যতটুকু দেখেছি কোথাও এ নিয়ে আমেরিকার মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা নিয়ে বলছে, গত 15 দিন হলো ওয়াশিংটন পোস্টে এটা নিয়ে একটা বড় আর্টিকেল এসছে যে এই বিভিন্ন সময়ে যখন মার্কিন বিজ্ঞানীরা ওই ইনস্টিটিউট অফ বায়োলজিতে গিয়েছিলেন, তারা সেখানকার সেফটি স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে এটা যথেষ্ট সেফ স্ট্যান্ডার্ডটা যথেষ্ট ভালো নয়।
কাজে এটা একটা নতুন ধরনের একটা ব্যাপার। আমি কেউ এটা সিরিয়াসলি নিচ্ছেন না, কিন্তু এই ধরনের একটা জিনিস আসছে যে আনইনটেনশনালি এটা এখান থেকে বেরিয়ে আসতে পারে কিনা আমি এই বিষয়ে কিছু জানি না, কাজে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে বাকিটুকু শুনবো ডক্টর দীপেন ভট্টাচার্যের কাছে। নিশ্চয়ই দর্শক আপনারা আমাদের সঙ্গেই আছেন। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, কনস্পিরেসি আক্রান্ত করোনা, এই শিরোনামে আমরা কথা শুনছি ডক্টর দীপেন ভট্টাচার্যের কাছ থেকে। ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। কনস্পিরেসি থিওরি নিয়ে, করোনা যেসব কনস্পিরেসিতে আক্রান্ত হয়েছে, করোনা ইটসেলফ, এই ভাইরাসটি আক্রান্ত হয়েছে, সেগুলোর অনেকগুলো ব্যাখ্যা আমরা শুনলাম। সেটা কনস্পিরেসি, আসলেই কনস্পিরেসি, কিন্তু এটার একটা পুরো আরও হয়তো আসতে বাকি আছে, আরও অনেক গ্রহণযোগ্য, আরও অনেক বিশ্বাসযোগ্য করে ফেক নিউজ আসবে বাজারে যতদিন করোনার এই রাজত্ব থাকবে। কিন্তু করোনার রাজত্ব কতদিন থাকবে? লকডাউন নিয়ে অনেকেরই এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের মতো এরকম উৎপাদনশীল দেশ। আমরা সবসময় এরকম উৎপাদনশীল জনগোষ্ঠী ঘরে বসে থাকায় অভ্যস্ত নই, এবং লকডাউন যে বিষয়টি, এটা এতটাই মানে ঠিক আমরা বলছি যে পশ্চিমা, যে আমাদের সঙ্গে আমাদের ধাতের হয় না ব্যাপারটি। লকডাউন বলছি, ঘরে থাকছি, ঘুরে বেড়াচ্ছি, বাইরে যাচ্ছি, বাদাম খেতে যাচ্ছি, পান খেতে নিচে নামছি, সেগুলো হচ্ছে। সুতরাং তাতে কি আর করোনা ওইভাবে কি জ্যামিতিক হারে যেভাবে বাড়ছিল, সেটা কি আমরা কি একটু কমিয়ে আনতে পারছি কিনা, বা নাকি এটা সম্ভব? সে কারণেই কথা উঠেছে যে আমরা আসলে লকডাউন তো একদিন না একদিন, এবং খুব শিগগিরই হয়তো শেষ করতে হবে। কি পদ্ধতিতে? করোনাও থাকবে, লকডাউনও আস্তে আস্তে কমবে, আমরা কি সহাবস্থান করব? এটাকে কি বলে আসলে ডক্টর দীপেন ভট্টাচার্য? হ্যাঁ, আপনি জানেন এর মধ্যে যে আসলে এটা দুটো অবস্থান আছে। একটা অবস্থান যেটা খুব এক্সট্রিম একটা অবস্থান, এটা হার্ড ইমিউনিটি আমরা শুনছি, সেটা হচ্ছে যে আমরা যদি জনসংখ্যার একটা বড় অংশকে সংক্রমিত করে এবং তারা যদি বেঁচে যায়, তাহলে তারা আবার সংক্রমিত হবে না। এবং যদি আমরা একটা অনেক বড় সংখ্যক লোককে এর আওতায় আনতে পারি, তাহলে যারা সংক্রমিত হয়নি তারা কিন্তু আর, যদিও তারা সংক্রমিত হয়নি, তারা মানে ওই লোকের সংস্পর্শে আসবে না যারা এই ভাইরাসটাকে বহন করছে। এবং এই যে নম্বরটা ঠিক মডেলিং এর উপর নির্ভর করে। ধরুন আমি যদি জনগোষ্ঠীর 60% কিংবা 70% লোককে এটা নিয়ে আসতে পারি এর মধ্যে, যারা অলরেডি সংক্রমিত হয়ে বেঁচে গেছে এক অর্থে, তাহলে আমি মোটামুটি হার্ড ইমিউনিটি করতে পারি। এবং যারা সংক্রমিত হয়নি, তার মধ্যে যদি বয়স্ক লোক বা যাদের অন্যান্য শারীরিক অসুবিধা আছে, তাদেরও কিছু হবে না, কারণ তারা অসংক্রমিত লোকের সংস্পর্শে আসবে, সংক্রমিত লোকের সংস্পর্শে আসবে না, কারণ ওটা হয়ে গেছে। এখানে একটা গ্রাফ আছে, আমি জানি না গ্রাফটা দেখানো যাচ্ছে কিনা আপনাদের স্ক্রিনে। এখানে মানে যে অ্যান্টিবডি টেস্ট এটা নিয়ে একটা কাজ করতে পারে। সেটা হচ্ছে যে আপনি যখন প্রথমে সংক্রমিত হন, তখন প্রথম 15 দিন হয়তো এটা পাওয়া যাবে না, কিন্তু পরবর্তী 2 সপ্তাহ আইজিএম বলে যে অ্যান্টিবডিটা, সেটা এই যে লাল দাগটা দিয়ে যেটা দেখানো হচ্ছে, সেটা পাওয়া যাবে। কিন্তু পরবর্তীকালে আইজিজি যে অ্যান্টিবডিটা, সেটা একটা থেকে যাবে শরীরে আসলে। এবং সেই আইজিজির আপনি দাগটা দেখুন ওখানে। তো এই যে অ্যান্টিবডি টেস্ট বিভিন্নভাবে হচ্ছে, তারা এই আইজিজিটা দেখতে চাইছে। এখন সমস্যাটা হচ্ছে এখানে দুটো। একটা হলো যে আপনি যখন টেস্টটা করছেন, যদি জনসংখ্যার একটা বিরাট সংখ্যক জনসংখ্যা অলরেডি সংক্রমিত না হয়, তাহলে এই টেস্টগুলি কিন্তু সঠিক ফলাফল অনেক সময় দেয় না। মানে এটা হচ্ছে যে যদি মনে করুন 5% লোক যদি সংক্রমিত হয়, তাহলে ধরুন আপনার টেস্টটা যে পজিটিভ টেস্ট আসলো, তখন হতে পারে, নির্ভর করে যে এফিসিয়েন্সির উপরে, হয়তো মাত্র আপনি এটা সঠিক কিনা 50% আপনার রিলায়েবিলিটি, হ্যাঁ না এর মধ্যে 50%। কিন্তু মনে করুন যদি 30% সংক্রমিত হয়,
তাহলে 90% আপনি বলতে পারেন হ্যাঁ এটা ঠিক সঠিক জিনিস। কাজে এখানে অনেক স্ট্যাটিস্টিক্স এর অনেক ব্যাপার আছে। গোয়িং ব্যাক টু ইট, না আপনি মানে আমাদের একটা দেশ, জায়গায় একটু আরেকটু পরিষ্কার হতে চাই। আপনি বললেন যে একটা বড় জনগোষ্ঠীকে যদি আমরা সংক্রমণের আওতায় আনতে পারি, এটা কেমন কথা হলো? মানে আমরা জোর করে করোনার দিকে ঠেলে দিব? হ্যাঁ মানে হচ্ছে আপনি লকডাউন তুলে নিলেন, আচ্ছা, লকডাউন তুলে নিলেন এবং অবাধ মেলামেশা হোক বা যেরকমই হোক ব্যাপারটা আমরা মানে আগের জায়গায় আমরা ফিরে ছেড়ে দিলাম, আমরা ছেড়ে আমরা দিলাম ছেড়ে এবং দিলাম কাজে পুরো। কাজে হ্যাঁ ফিরে গেল। হ্যাঁ তাহলে বড় ফিরে জনগোষ্ঠী গেল। মানে এটা কি মানে নির্বিশেষে সকলেই, মানে এখানে কি নির্বিশেষে কোনো সব এখানে না, এজ গ্রুপ কোনো ফ্যাক্টর আছে এজ কিনা? গ্রুপে নির্বিশেষে সকলে মানে যারাটা বলছে তারা বলছে যে তুমি এজ গ্রুপ, তুমি বৃদ্ধদের আলাদা করো, তোমার যাদের অসুবিধা আছে তাদের আলাদা করো, ইত্যাদি ইত্যাদি। এবং এরকম কিছু অলরেডি আর্টিকেল আপনি দেখবেন যাদের মধ্যে ইমিউনোলজিস্টরাও আছেন, তারা বলছেন যেমন ভারতের মতো জায়গায় এটা একটা হতে পারে, কারণ ভারতের 90% মানুষ 65 বছরের নিচে, যেখানে ইটালির মতো জায়গায় হয়েছিল যে আপনার বেশ একটা বড় জনসংখ্যা, আমি জানি না নম্বরটা, 40% লোক 65 বা 50% লোক 65 উপরে, এরকম একটা ব্যাপার। সেই জন্য ভারতের জন্য এটা কার্যকরী। সমস্যা হচ্ছে এটাই, আবার শেষে তার একটা ক্যাভিয়ার যেটা বলা হয়, তাতে বলা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড ভারতের তরুণরাও ডায়াবেটিস বলুন কিংবা হাইপারটেনশন বলুন তাতে আক্রান্ত আছে। কাজে সেই অর্থে যে যখন এটা বলা হবে যে আমি খালি বৃদ্ধদের আলাদা করব এবং তরুণরা এতে মানে মানে এটা কি তাদের কিছু অনেকটা হবে না, অনেকটা তরুণরা বুক পেতে দেবে আর কি, যে করোনা বুক পেতে দেবে। হ্যাঁ করোনা রাইট, থাকুক, করোনাকে নিয়েই আমরা লড়াই করব, আমাদের যাদের ইমিউনিটি আছে, আমরা যারা তারুণ্য আছে এবং আমাদের ভেতরে শক্তি আছে, আমরা ফাইট করব, আমরা বেঁচে যাব, এই সেটাই তো বলা হ্যাঁ হচ্ছে। কাজেই রাইট, সেই এক্স্যাক্টলি। কাজে সেই অর্থে যে আমরা যে একটা মানে স্বাভাবিক সভ্য সমাজ হিসাবে যে এই জিনিসটা ভাবে করতে পারি না, এটা বোঝাই যাচ্ছে। তো সেখানে কিছু কিছু দেশ তারা বলছে তারা যখন পিক পার হয়ে গেছে, তারা কিছু সোশ্যাল ডিস্টেন্সিং এর আওতায় এনে জিনিসগুলো রিল্যাক্স করছে। আমি দেখি এখানে, আমি একটা ছবি গ্রাফ কিছু দেখাতে পারি কিনা। মনে করুন এটা ইটালি, ইটালি আপনি বাঁ পাশে যে সবুজ দাগটা দেখছেন, এটা হচ্ছে নিউ কেসেস, নিউ কেসেস, প্রতিদিন নিউ কেসেস, কিন্তু 7 দিনের অ্যাভারেজ করা হয়েছে নিউ কেসেস। ডান দিকে দেখানো হচ্ছে নিউ ডেথস, টোটাল ডেথ না, নিউ ডেথস। কাজে আপনি দেখছেন যে তারা পিক, নিউ ডেথের পিক তারা এপ্রিল 2, এপ্রিল 3 তারিখের পর থেকে তারা নিচে নামছে, এবং টোটাল কেসও, নিউ কেসেসও দেখছেন নেমে আসছে। কাজে তারা পিক পার হয়ে গেছে। এর পরেরটা আমি দেখি, এটা হচ্ছে গিয়ে আমেরিকার যে পিকটা আপনি দেখছেন, যে নিউ কেসেস এর পিক হচ্ছে এপ্রিল 10 তারিখ। এখানে যদিও টেস্টিং সংক্রান্ত কিছু ব্যাপার আছে, যে যথেষ্ট টেস্টিং হয়তো হচ্ছে না, কিন্তু আপনি ডান দিকে দেখুন যে নিউ ডেথের প্ল্যাটো হয়েছে। এটা মূলত নিউ ইয়র্ক থেকে আসছে, এটা প্ল্যাটো হয়েছে। একই ব্যাপার ধরুন জার্মানিতে নিউ কেসেস এর জিনিসটা নামছে, তাদের নতুন ডেথ আসছে, এটা বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি কি কারণে, কারণ জার্মানিকে আমরা সাকসেস স্টোরি বলে থাকি এক অর্থে, কিন্তু তারাও মোটামুটি ভাবে রিল্যাক্স করতে পারে। আমার ধারণা এটাও নিচে নামছে, এটা জাস্ট 7 দিনের অ্যাভারেজ আমি দেখাচ্ছি এখানে। তুলনামূলক দেখুন, এটা হচ্ছে ভারতের চিত্র। ভারতের ডেথ রেট বেশি নয়, কিন্তু এটা পিক এসছে কিনা আমরা এখনো জানি না। এটা হচ্ছে বাংলাদেশের চিত্র। বাংলাদেশের ঘটনাটাও, আমাদের ডেথ রেট খুব বেশি নয়, কিন্তু আমাদের পিক এসছে কিনা আমরা এখনো জানি না। হ্যাঁ, সো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা পর্যায়ে যখন আমরা কতখানি সংক্রমিত হয়েছে, আমরা যদি বলি যে আচ্ছা আমাদের 20% সংক্রমিত হয়েছে, আমরা এখন মোটামুটি হার্ড ইমিউনিটি হয়নি, কিন্তু আমরা অন্তত 20% যেহেতু হয়েছে এবং তাদের অ্যান্টিবডি আছে এবং তাদের আমি কি বলে এটাকে, তাদের দিয়ে আর কেউ সংক্রমিত হবে না। কাজে আমি সোশ্যাল ডিস্টেন্সিং অনুযায়ী ছেড়ে দেবো। এখন ঘটনাটা হচ্ছে যে 20% নম্বরটা কি আমাদের আছে কিনা। আমি একটা আরেকটা আপনাকে তো এই 20%ই বা কিভাবে বুঝবো আমরা, সেটা একটা প্রশ্ন থাকে। আর ফাইনালি ভারতের যে চিত্র আমরা দেখলাম, তার সঙ্গে বাংলাদেশের তো খানিকটা না বেশ খানিকটাই মিল আছে, এবং হার্ড ইমিউনিটির কথা অনেকেই যেই বাস্তবতায় বলছেন, আমরাও সেই বাস্তবতায় বাস করছি, এই বাংলাদেশে সেই বাস্তবতায় বাস করছি। আমি খুব দ্রুত একটা তথ্য আমি দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু অ্যান্টিবডি টেস্টটা এখনো সেভাবে প্রয়োগ হয়নি এবং এটা নিয়ে অনেক সমস্যা আছে এখনো,
পিসিআর টেস্ট, আরটি-পিসিআর টেস্ট যেটা মূল ভাইরাসটা ডিটেক্ট করে, যেমন ধরুন আমি যদি হিসাবটা সঠিক ধরে রাখি, আমাদের দেশে এখন 30,000 মতো হয়েছে, টেস্ট হয়েছে, তাদের 10% ডিটেকশন রেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ 10 জনে একজন। ভারতে 4,62,000 এপ্রিল 21 পর্যন্ত আমরা হিসাবে, তাতে 4% ডিটেক্টেড হয়েছে। আমাদের যে 10% ডিটেক্ট হয়েছে বেশি, অর্থাৎ সংক্রমণ বেশি হয়েছে, তার মানে এই নয়। এটার মূল কারণটাই হচ্ছে যে ডিটেকশন যখন আমরা একজনকে ডিটেক্ট করছি, আমরা বেছে বেছে করছি, সেই জন্য আমাদের রেটটা হাই। আমরা যদি ব্যাপকভাবে করতে পারতাম তাহলে সংক্রমণের আসল রেটটা পাওয়া যাচ্ছে, যেটা এখন অ্যান্টিবডি টেস্ট নিয়ে সারা পৃথিবীতে অনেক জায়গায় কাজ হচ্ছে। আচ্ছা, মানে তাহলে কি এখন এই করোনার একটা অমন দিন আসবে যে বেশি সংক্রমিত হওয়াটা একটা পজিটিভ লক্ষণ, এবং বেশি সংক্রমিত হয়তো কম মারা গেল বা কম ভুগলো, কিন্তু বেশি সংক্রমিতরা ওয়েল প্রোটেক্টেড, দেশ হিসেবে অনেক বেশি প্রোটেক্টেড। তাদের আইজিজি মানে হলো ওয়ার্কিং পাস। আমি একটা সতর্ক বাণী বলছি, এটাও কারণ আমরা এটা এমন একটা নতুন জিনিস যে তাদের যে এখন যেমন আপনি সংক্রমিত লোকের প্লাজমা নিয়ে, রক্তের প্লাজমা নিয়ে আরেকজনকে দিলে তার বডিতে অ্যান্টিবডি ক্রিয়েট হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এই জিনিসটার অ্যান্টিবডি যে কতদিন থাকবে এবং সেটা কি তার মেমোরি বলি আমরা, বি সেল যে মেমোরি আছে, সেটা কতদিন এই মেমোরিটা থাকবে আমার শরীরে, সেটা আমরা এখনো জানি না। কাজেই খুলে দেওয়ার আগে এই জিনিসটা আমাদের আপনার মনে করুন আমার হয়েছে এটা, এবং আমি বলছি আমার হয়ে গেছে, আমি বাইরে যাচ্ছি, কিন্তু আমি কি আবার সংক্রমিত হব কিনা, এই ডেটাটাও কিন্তু আমাদের কাছে এখন। হ্যাঁ, কিন্তু এই ডেটাটা আসতে আসলে কতদিন, এবং খুলে দেওয়ার আগে সেগুলো আমাদের জানতে হবে। কতদিনে আমরা সেগুলো জানবো, সেটাই এখন প্রশ্ন। অনেক অনেক ধন্যবাদ ডক্টর দীপেন ভট্টাচার্য। অনেক আমরা অন্তত আমাদের মাথার মধ্যে যেসব ফেক নিউজ ঘুরপাক খেত, প্রত্যেক দিন আমাদের ফোন কম্পিউটার ভরে যাচ্ছিল যেসব প্রচার অপপ্রচার এবং কনস্পিরেসি থিওরিতে, যারা আমরা একেবারে গত বেশ কয়েকদিন নানান চিন্তায়, দেশের চিন্তায়, বিশ্ব চিন্তায় নির্ঘুম রাত কাটিয়েছি, তারা কিছুটা একটু স্বস্তি পাবো অন্তত। আর হার্ড ইমিউনিটি নিয়ে নিশ্চয়ই আমাদের সকলেরই শুভকামনা থাকলো, আমরা তাড়াতাড়ি একটা ভালো জায়গায় যেন পৌঁছাই। অনেক অনেক ভালো থাকবেন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার আয়োজন এখানেই শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। থাকবেন এটি নিউজের সঙ্গেই।